বন্ধুরা নমস্কার। আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ একজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মারা গেছেন, প্রয়াত হয়েছেন। সেই ডক্টর মনমোহন সিংকে আমি কেন অন্যতম সেরা প্রধানমন্ত্রী বললাম সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই কারণে ভিডিওটা একেবারে না টেনে সবটা যদি না শোনেন, রাজনীতিতে আসল কথাগুলোই আপনার জানা হবে না। এমন কিছু কথা বলবো আজকে যেগুলো আপনারা হয়তো কোনোদিন ভাবেননি, কোনোদিন হয়তো ভাবতেই দেওয়া হয়নি আপনাদেরকে। যেমনভাবে আমাদের জীবনে এমন অনেক সেরা সেরা ব্যক্তির সেরা সেরা কাজকে আমাদের চোখে আড়াল করে রাখা হয়েছিল, ঠিক তেমনি ডক্টর মনমোহন সিংয়ের শ্রেষ্ঠ কাজগুলোকেও আমাদের দেশের নাগরিকদেরকে তাদের চোখের সামনে থেকে অনেকটা আড়াল করে রাখা হয়েছে। তার কারণে যে কথাগুলো বলবো আপনারা কেউ কেউ হয়তো ভেবেওছেন কিন্তু বলতে পারেননি কখনো। আমার কথাগুলোর সঙ্গে আপনারা একমত হবেন নিশ্চিতভাবে বলছি আমি আপনাদেরকে, এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারাও ভেবেছিলেন কিনা। প্রথমত হলো, মনমোহন সিংকে আমি ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে তুলনা করব একটা ক্ষেত্রে। ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি দেশের সংবিধান রচনা করেছিলেন, যে সংবিধান আমাদের দেশকে আজকে পর্যন্ত একজোট করে রাখতে সক্ষম হয়েছে, যে সংবিধানের ভিত্তিতে দেশ ক্রমে ক্রমে এগিয়ে চলছে। সুতরাং এই সংবিধানটা যিনি উপহার দিয়েছেন আমাদেরকে, তিনি আমাদের দেশের শ্রেষ্ঠ পুরুষ, এই কথা বলার ক্ষেত্রে কোনো কার্পণ্য থাকা উচিত না। কিন্তু ডক্টর মনমোহন সিং এমন একটা কাজ করেছেন যে কাজটা ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানে ছিল না, সেটা অসম্পূর্ণ ছিল। সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করেছেন। তার কারণে ডক্টর মনমোহন সিংকে আজকে থেকে 1000 বছর পরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও মনে করতে হবে, মনে রাখতে হবে। কেন, কি কাজটা করেছেন? সেটা হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার আইন। আপনারা সবাই আরটিআই শুনেছেন শব্দটা, অনেকেই হয়তো আরটিআই ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে আপনারা তথ্য জানতে চেয়েছেন। আমি তো অনেক করেছি, এ নিয়ে অনেক আলাদা ভিডিওতে অনেক আলোচনা করব, অনেক জানার মতন তথ্য দেব আপনাদেরকে। এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক দেশে জনগণের যে আসল অধিকার, সরকার কি করছে কি করছে না তার জন্য, তা সরকার সঠিক রাস্তায় চলছে কি চলছে না, সেইটা জানার আসল ক্ষমতাটা দেশের নাগরিকদেরকে দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং যখন তিনি তথ্য জানার অধিকার আইনটাকে প্রণয়ন করেন। তার সরকারের এটা কৃতিত্ব, এবং আমি বলবো স্বাধীনতার পরে যত আইন তৈরি হয়েছে দেশে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আইন যদি 2-3টে যদি বলা হয়, তার মধ্যে একটা বা শীর্ষ স্তরে থাকবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই আরটিআই দেশের রাজনৈতিক চেহারাটাকে ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে। দেশে অনেক দুর্নীতিবাজের আসল চেহারা উন্মুক্ত হয়েছে। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি করার আগে 1000বার ভাবতে বাধ্য হয়েছে এবং বাধ্য হচ্ছে আজকের দিনে পর্যন্ত। যদিও প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীর সরকার এই আরটিআইকে দুর্বল করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত। সুতরাং সেক্ষেত্রে তারা এই কৃতিত্ব নিতে পারবে না। আপনারা জানেন এবং প্রতি মুহূর্তেই আপনারা মনে রাখেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার এই যে আধার কার্ডের প্রচুর প্রশংসা করেন। আধার কার্ড দেশে কীরকমভাবে দুর্নীতির বিরুদ্ধে আপনার একটা অস্ত্র হিসেবে এসেছে, কীরকমভাবে দেশের উন্নয়নে আপনার ভূমিকা পালন করে চলেছে, এই সবগুলি কথা শুধু নরেন্দ্র মোদী না, তিনি তো শীর্ষ নেতা। এছাড়াও বিজেপির বহু নেতার মুখে আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন। কিন্তু আপনারা জানেন কি আধার কে ইন্ট্রোডিউস করেছিলেন? আধার ইন্ট্রোডিউস করেছিলেন ডক্টর মনমোহন সিং। যে আধার কার্ডের প্রশংসায় বর্তমান সরকারের প্রত্যেক মন্ত্রী এবং সরকারের সমর্থনকারী প্রত্যেক নেতা পঞ্চমুখ থাকেন, সেই আধার কার্ডকে ইন্ট্রোডিউস করেছিলেন ডক্টর মনমোহন সিং। তাকে কি ভুলতে পারবেন? যতই আধার কার্ডের প্রশংসা করবেন তত বেশি করে আপনার মনমোহন সিংয়ের কথা মনে করতে হবে। তো সুতরাং এই ভদ্রলোকের ব্রেন, যে এই ভদ্রলোকের চিন্তা ভাবনা, যদিও ভদ্রলোক সবচেয়ে কম কথা বলতেন প্রধানমন্ত্রীদের মধ্যে, কিন্তু তার ব্রেন যে অস্বাভাবিক, অসাধারণ, সে কথা বলার কোনো অপেক্ষায় রাখে না। আরও তুলে ধরছি আপনাদের কাছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, ডক্টর মনমোহন সিংয়ের অবদান। আজকে দেশে প্রত্যেকটা শিশুর
আপনার শিক্ষা গ্রহণের অধিকারটা স্বীকৃত অধিকার। এই অধিকারকে কেউ তার কাছ থেকে ছিনে নিতে পারবে না। সেই অধিকারটা দিয়েছেন ডক্টর মনমোহন সিং। তথ্য জানার অধিকার দিয়েছেন, তারপরে শিক্ষা গ্রহণ করার অধিকার দিয়েছেন। আপনার MGN রেগা, আজকে আপনারা বিভিন্ন রাজ্যে শোনেন যে নির্বাচন যখন আসে, বিধানসভা নির্বাচন আসে, তখন সেইখানে যে যে দল ক্ষমতায় থাকে সেই দলই মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্প শুরু করে দেয়। সেটা প্রথম শুরু করেছিলেন আপনার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নামে। তারপরে বিভিন্ন রাজ্যে, কখনো তামিলনাড়ুতে DMK করেছে, কখনো কংগ্রেস করেছে কর্ণাটকে, কখনো বিজেপি করেছে মহারাষ্ট্রে, কখনো বিজেপি করেছে মধ্যপ্রদেশে, কখনো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করেছে আপনার ঝাড়খণ্ডে, এখন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি করতে চলেছে দিল্লিতে। এটা কিন্তু ক্যাশ বেনিফিট। এক্ষেত্রে কিন্তু কোনো কাজ টাজ করতে হবে না, একবার গিয়ে ফর্মটা ফিল আপ করে দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সরকারের কাছে সমস্ত তথ্য দিয়ে দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন, এরপরে মাসের পর মাস আপনার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে। এর জন্য আপনার বিন্দু মাত্র পরিশ্রম করার কোনো দরকার নাই। একটা সময় বিজেপি এই স্কিমটাকে মানুষকে ভিখারি বানানোর চেষ্টা বলে, বা মানুষের কাজ করার যে ইচ্ছা সেটাকে নষ্ট করার একটা চক্রান্ত বলে ব্যঙ্গ বিদ্রুপ করত। এখন বিজেপি সরকারগুলো এটা করছে। কিন্তু আপনারা জানেন MGN রেগা, এই রেগা শব্দটা কেউ রেখাও বলে, গ্রামে গ্রামে রেগাও বলে না, অনেকে মানে উচ্চারণটা ঠিকমতো করতে পারে না বলে রেখাও বলে। MGN রেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই গ্যারান্টি অ্যাক্টে রোজগার চাওয়ার অধিকার ছিল, নাগরিকদের অধিকার রয়েছে সরকারের কাছে রোজগার চাওয়ার। এই রোজগারটা কিন্তু ক্যাশ বেনিফিট না, কিন্তু পরিশ্রম না করে ঘরে বসে টাকা পাওয়ার কিন্তু প্রকল্প না। কিন্তু এই আইনটা কিন্তু বলেছে কাজ করবে, কাজের বিনিময়ে টাকা পাবে। যারা এই রেগার কাজ করেছেন অথবা করেন, আর ভবিষ্যতে কতদিন করতে পারবেন জানি না। এই সরকার ধীরে ধীরে রেগাকে বাদ দিয়ে দেবে কিনা, বাতিল করে দেবে কিনা, এটা এখনো মুখে কিছু বলে না, কিন্তু কাজ তো কমেই যাচ্ছে। মানুষের মুখে শুনি যে কাজ আর নাই। তো এইটাতে কিন্তু কাজ করবেন, বিনিময়ে পয়সা নেবেন। এই রেগার কাজ করে করে দেশে প্রচুর পুকুর খনন করা হয়েছে, প্রচুর মানে অফিস বাড়ি ঘর তৈরি করা হয়েছে, নানান ধরনের অনেক রাস্তাঘাট তৈরি করা হয়েছে, অনেক রাস্তাঘাট মেরামত করা হয়েছে, নানান ধরনের কাজ করা হয়েছে। এই কাজগুলো কিন্তু দেশকে এগিয়ে দিয়েছে। বন্ধুরা, মহিলারা বা পুরুষরা যারা এই কাজটা করেছেন, করে কিন্তু বিনিময়ে দুটো পয়সা পেয়েছেন। সেই পয়সাটা ঘরে বাচ্চার জন্য দুধ নেওয়ার ক্ষেত্রে, অথবা বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার জন্য ওষুধ নেওয়ার ক্ষেত্রে কাজে লেগেছে, অথবা একটু খাবার কিনে নিতে পেরেছেন। ফলে এটা কিন্তু ভিক্ষা দেওয়ার মতো না, কিন্তু সরকার কিন্তু নাগরিকদেরকে ভিক্ষে দেয়নি। সব নাগরিকরা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, বিনিময়ে একটু অল্প কিছু পয়সা পেয়েছে। বিরাট কোনো পয়সাও না, অল্প কিছু পয়সা পেয়েছে। তাহলে এই কত দূরদর্শী প্রকল্প আপনারা ভাবতে পারেন। এই প্রকল্পটাকে ব্যাপকভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতো ওই সময়ে যারা সরকারের বিরোধী ছিল, তারা বলতো যে মানুষকে নাকি কর্মবিমুখ করা হচ্ছে, মানুষ অল্প পরিশ্রম করে টাকা পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলা হতো। কিন্তু এখন সেই দলগুলোই, সেই রাজনৈতিক দলগুলোই মহিলাদেরকে বলছে তোমাদের পরিশ্রম করার কোনো দরকার নাই, তোমাদেরকে আমরা মাসে মাসে ক্যাশ বেনিফিট দেবো, ক্যাশ টাকা দেবো, শুধু তোমরা আমাদেরকে ভোটটা দিয়ে দাও। ভোটের বিনিময়ে টাকা, সেটা ছিল কাজের বিনিময়ে টাকা, MGN রেগা। আর এখন হলো ভোটের বিনিময়ে টাকা। যতদিন আমাদেরকে ভোট দেবে, ততদিন আমরা সরকারে থাকবো, ততদিন তোমাদের এই ট্যাক্সের পয়সা দিয়ে যে সরকারের ভান্ডার তৈরি হয়, সেই ভান্ডার থেকে তোমাদেরকে ক্যাশ টাকা দেবো, এবং বিনিময়ে আমরাই মহান নেতা হিসেবে নিজেদেরকে তুলে ধরবো। যদিও এই টাকা কোনো নেতা, কোনো পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে কিন্তু দেয় না, এটা পাবলিকেরই পরিশ্রম করে যে সরকারকে ট্যাক্স দেওয়া হয়, সেই ট্যাক্সের টাকায়। তো খেয়াল রাখতে হবে, এই যে ডক্টর মনমোহন সিং, যিনি আজকে আর এখন নেই আমাদের মাঝে, তিনি কত বড় কাজ করে গেছেন। এবং তাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করত, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো গুঙ্গা বেহেরা সরকার বলতো মনমোহন সিংয়ের সরকারকে, কারণ মনমোহন সিং কথা কম বলতেন, তিনি কাজ বেশি করতেন। এবং এক একটা কাজ তার এই নীরবতার মধ্য থেকে যেরকম ভাবে বেরিয়ে এসেছে, অসাধারণ। আজকে তো আমি বললামই, আপনারা কেউ
আমার এই একটা লাইনকেও, একটা তথ্যকেও অস্বীকার করার মতো কোনো সুযোগ পাবেন না। এগুলি ঐতিহাসিকভাবে মানে সত্য। আপনার পরবর্তী প্রজন্মগুলোও এই সত্যগুলোকে স্বীকার করতে বাধ্য। সে মনমোহন সিং আরও কি করেছেন জানেন? সব কাজের কথা বলবো না, আমি কয়েকটা কাজের কথা বলবো, কারণ একজন শ্রেষ্ঠ ব্যক্তির শ্রেষ্ঠ কাজগুলোকে অবশ্যই তুলে ধরা দরকার। তিনি ব্রিক্স, আপনারা জানেন, ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদী ভাষণ দিতে গেছেন, এরকম তো মাঝে মাঝে আপনারা শোনেন যখন যখনই ব্রিক্সের সম্মেলন হয়। সেই ব্রিক্স, এই ব্রিক্সের মানে ব্রাজিল, তারপর রাশিয়া, ইন্ডিয়া, তারপর হলো চায়না আর সাউথ আফ্রিকা, এই দেশগুলোকে নিয়ে তো ব্রিক্স তৈরি করা হয়েছিল। ব্রিক্স তৈরি করার অন্যতম কারিগর ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনমোহন সিংকে কম কথা বলতেন বলে গুঙ্গা বেহেরা সরকারের প্রধানমন্ত্রী এরকম বলে ব্যঙ্গ করা হতো। আজকের দিনে আমাদের দেশে মণিপুরে, আজকে বছর অতিক্রান্ত সময় ধরে মণিপুরে কি হচ্ছে সবাই জানেন, সারা পৃথিবী জানে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু আজকে কথা বলেন না, মণিপুর নিয়ে কিন্তু কথা বলেন না। আজকে কিন্তু প্রধানমন্ত্রীকে কেউ, মানে বর্তমান সরকারকে কেউ গুঙ্গা বেহেরা সরকার বলে না। কিন্তু যারা মনমোহন সিংয়ের সরকারকে গুঙ্গা বেহেরা সরকার বলতো, অর্থাৎ মুখ বধির সরকার বলতো, তারা আজকে কিন্তু একদম চুপচাপ, তাদের মুখে কুলু পেটে গেছে। আজকে আঠা দিয়ে দুটো ঠোঁটকে, ওপরের ঠোঁট আর নিচের ঠোঁটকে লাগিয়ে দিয়েছে। আজকে তারা কেউ কথা বলে না, একবার বলে না যে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। মণিপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি বৎসর অধিক সময় ধরে, যেখানে এই দেশের নাগরিকরা আপনার আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে, সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কি কি করছেন সেটা দেশের মানুষকে জানানো উচিত। তারা কিন্তু বলে নাই কথাগুলো। প্রধানমন্ত্রীও চুপ করে রয়েছেন, কারণ প্রধানমন্ত্রী জানেন তিনি কথা না বললেও কেউ সাহস করে কোনো কথা বলবে না। আর তার দলের মধ্যে তো এইরকম দ্বিতীয় কোনো সাহসী ব্যক্তি নাই যে দলের কোনো অন্যায় হলে বা দল ঠিক রাস্তায় না চললে তাকে দিশা দেখানোর ক্ষমতা রাখে, এরকম কোনো ব্যক্তি এই দলটার মধ্যে না। অন্যান্য দলের মধ্যে অল্প বিস্তর রয়েছে। তো সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। সেই মনমোহন সিং আমাদের মাঝে নেই, তার প্রতি তো আমাদের শ্রদ্ধা জানানো অবশ্যই উচিত। কিন্তু এটাও শেষ করার আগে বলে দিই, এটাও আপনারা কেউ মানে অস্বীকার করতে পারবেন না, সেটা হলো আজকে যে দিকে দিকে বড় বড় আপনার বিজেপি অফিস হচ্ছে, কোথাও কোথাও সিপিএম এর অফিস হয়েছে, কোথাও কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের অনেক ডেভেলপমেন্ট হয়েছে গত 20-30-40 বছর ধরে। এরও কিন্তু মূল স্থপতি ডক্টর মনমোহন সিং। কিভাবে? 1991 সালে দেশে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল, সেই সময়ে যদিও তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের আরেক সেরা প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। এই পিভি নরসিংহ রাওয়ের সরকারের নেতৃত্বে যখন দেশে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হলো, তার মূল চালিকা শক্তি ছিলেন ডক্টর মনমোহন সিং, যিনি এর আগে তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি সাকসেসফুল ছিলেন। দেশের অর্থমন্ত্রী হিসেবে তো তিনি সবচেয়ে কঠিন কাজটা করেছিলেন, যে কাজের কারণে আজকে দারুণ দারুণ রাস্তাঘাট দেশের মধ্যে তৈরি হয়েছে, দারুণ দারুণ বিমানবন্দর তৈরি হয়েছে, দারুণ দারুণ রেল, আজকে এই যে নতুন নতুন রেল একের পর এক আসছে, সমস্ত কিছু সেই অর্থনৈতিক সংস্কারের কারণে। বিশাল বিশাল মল থেকে শুরু করে এত কিছু হচ্ছে বা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই ডক্টর মনমোহন সিং এর অর্থমন্ত্রীত্বে দেশের অর্থনৈতিক সংস্কারের কারণে। ফলে ওনার যে ব্রেনটা, ওই অনেকে বলে না আইনস্টাইনের ব্রেনের মধ্যে কি ছিল, জানার কৌতূহল রয়েছে। আমার মনে হয় এই কৌতূহল ভারতবাসীর থাকা উচিত যে ডক্টর মনমোহন সিং এর ব্রেনের মধ্যে কি ছিল। তিনি সেই অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে ভারতবর্ষ পৃথিবীতে অন্যতম একটি অর্থনৈতিক শক্তি। প্রথম তিন চারটি বা প্রথম 5টির মধ্যে ভারতবর্ষের নাম অবশ্যই আছে। এই সমস্ত কিছুর কারিগর ডক্টর মনমোহন সিং। ফলে তার উদ্দেশ্য তো অবশ্যই একবার আমাদের প্রণাম জানানো উচিত, আর তাকে অবশ্যই মনে করা উচিত। আপনাদেরও বলবো আমি যে যারাই দেশের রাজনীতি নিয়ে চিন্তিত, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যারাই দেশকে এগিয়ে নিতে চান এবং যারাই ভারতবর্ষকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দেশ রূপে, সবচেয়ে শক্তিশালী দেশ রূপে, সর্বক্ষেত্রে 1 নম্বর দেশ রূপে দেখতে চান, তারা এই ভুল করবেন না। ডক্টর মনমোহন সিংয়ের এই অবদানগুলোকে অস্বীকার করবেন না। করলে
এটা বিশ্বাসঘাতকতা হবে, এটা বেইমানি হবে, এইটা আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে না। সুতরাং এই শ্রেষ্ঠ পুরুষকে সবারই নতমস্তকে শ্রদ্ধা জানানো উচিত। প্রণাম ডক্টর মনমোহন সিং। জয় হিন্দ, বন্দে মাতরম।